সুপ্রিয় পাঠক বন্ধুরা, গল্প পাঠের অনুষ্ঠানে আজ আমি আপনাদের একটি ভূতের গল্প পাঠ করে শোনাব। আমি নাসির আহমেদ কাবুল। দীর্ঘ 1 বছর সময় ধরে আমি আপনাদের গল্প শুনিয়ে আসছি। এ পর্যন্ত 200 গল্প শুনিয়েছি, তারও বেশি। এই 200 গল্প নির্বাচন করতে আমাকে অন্তপক্ষে 4 থেকে 500 গল্প থেকে বাছাই করতে হয়েছে। এটা কম কথা নয়। একদিকে সময় যায়, একদিকে অনেকটা বই ঘাঁটতে হয়, গল্পগুলো সংগ্রহ করতে হয়। কিন্তু কেন করি এই জন্য যে আমি লিটারেচারের মানুষ, আমি লেখক। আমাকে লিখতে হলে পড়তে হয়, এবং যেহেতু পড়ি সেহেতু সেই কষ্টটা আপনাদের মধ্যে শেয়ার করলে আপনিও গল্পগুলো শুনতে পারবেন। চ্যানেলটি মনিটাইজেশন করা, এতে অনেকেই ভাবতে পারেন যে ইউটিউব বোধহয় অনেক টাকা দিয়ে যাচ্ছে। জানি না কাকে কি দিচ্ছে, কিন্তু বাস্তবতা তো আমার কাছে যা দিচ্ছে সেটা ওই বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকারের যে পারিশ্রমিক, এটা উল্লেখ করার মতো নয়। এটা লজ্জার। কিন্তু এই লজ্জাটা তখনই পায়ের নিচে পড়ে যায় যখন একজন লিটারেচারের মানুষ হিসেবে এইগুলো করতে হয়। করি, ভালোবাসা থেকে করি। আপনারা ভালোবেসেই পাশে আছেন। আমাকে আপনাদের সাথে রাখুন। আমাকে একটু সহযোগিতা করুন, একটু উৎসাহ দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার করুন। তাহলে আরও সামনে এগিয়ে যেতে পারবো, আরও ভালো ভালো গল্প আপনাদের শোনাতে পারবো। আমার কথায় কোনো ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। তাহলে ধানসিঁড়ি ইউটিউব চ্যানেল থেকে গল্প পাঠের অনুষ্ঠানে আপনাদের আজকে শোনাচ্ছি 5 মুন্ডির আসর। লিখেছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়। স্টেশনের নাম লোচনপুর। সেখান থেকে আরও 2 ক্রোশ। যানবাহন বলতে কিছু নেই। গরমে আর শীতে গরুর গাড়ি চলে, কিন্তু বর্ষায় তা সম্ভব নয়। মাঝপথে দুটো খাল। অন্য সময় হলে বালির স্তূপ। বর্ষাকালে পার হওয়া দায়, খেয়া নৌকো ছাড়া। উপায় নেই, কোর্টের কাজ। এই 4 মাইল পথ পায়ে হেঁটে গিয়ে পুবাই গায়ের সব্যেশ্বর জানাকে ধরতে হবে। ধরা মানে কোর্টের ভাষায় সমন ধরিয়ে দেওয়া। এই কাজ না করতে পারলে চাকরি থাকবে না। হয়তো গিয়ে দেখব আগে থাকতে খবর পেয়ে সর্বেশ্বর ডুব মেরেছে, কোথাও পাওয়া যাবে না তাকে। তা যদি হয়, তাহলে তার বাড়ির দরজায় নোটিশ সেঁটে দিয়ে আসতে হবে। মোট কথা, যেতে আমাকে হবেই। যাত্রা শুরু করলাম। কাঁচা মাটির পথ কিছুটা গিয়েই শেষ হয়ে গেল। তারপর হাতখানেক চওড়া সার্কাসের খেলার সরু তারের উপর দিয়ে যেভাবে লোকটা হাঁটে, সেরকম কায়দায় সাবধানে এগিয়ে চলেছি। একটু এদিক ওদিক হলেই একেবারে কাদা গোলা জলে নাকানে চোবানি খেতে হবে। একমাত্র ভরসার কথা, এখনো যথেষ্ট আলো রয়েছে। চারদিক পরিষ্কার দেখা যাচ্ছে। হাতে লাঠিটা ঠুকতে চলতে লাগলাম। যা শুনেছিলাম তা ভুল। খাল 2 নয়, একটা। খেয়া নৌকোর ব্যবস্থা নেই। সরু খালের উপর বাঁশের একটা সেতু রয়েছে। 2 হাতে বাঁশ আঁকড়ে খাল পার হলাম। তারপর নয়, সরু পথ। পায়ে চলা 2 পাশে ঘোড়া, নিম আর শ্যাওড়ার গাছ। জায়গাটা বেশ অন্ধকার।
মাইলখানেক পথ পার হয়ে পোবাইগাঁয়ে হাজির হলাম। ছোট্ট গ্রাম, একটা দোকান আর গোটা দশেক চালা ঘর এই গ্রামের সীমানা। বরাত ভালোই বলতে হবে, সর্বেশ্বরকে একেবারে বাড়ির দাওয়াতেই পেয়ে গেলাম। বসে বসে গাবের আটা দিয়ে জাল মারছিল। তার কাছে খোঁজ করতেই বাঁশখাঁই আওয়াজে বলল, আমি সর্বেশ্বর জানা, পিতা ঈশ্বর পতিত পাবন জানা। মশাইয়ের প্রয়োজন। প্রয়োজনটা দেখেই সর্বেশ্বর চমকে উঠল। এমন জানলে হয়তো জাঁক করে পরিচয় দিত না। কাজ শেষ করে কোচার খুঁটে গাল কপাল মুছে নিয়ে বললাম, একটু জল খাওয়াতে পারবেন? সর্বেশ্বর এক দৃষ্টে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল। সে দৃষ্টিতে যেন আগুন ঝরছে। তারপর বলল, লোচনপুর থেকে আসবার সময় একটা খাল পার হয়ে এসেছেন না? ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ। অনেক জল পাবেন সেই খালে, পেট ভরে চুমুক দিতে পারবেন। অবস্থা দেখে আমি আর দাঁড়ালাম না। দাঁড়াতে সাহস হলো না। কিছু বলা যায় না। দলবল ডেকেই যদি লাঠির ঘায়ে এখানে খতম করে দেয় তাহলে কিছু করতে পারবো না। তারপর মাটি খুঁড়ে লাশটা যদি পুঁতে ফেলে তাহলেও কয়েক চিলে জানতে পারবে না। কোর্টের পেয়াদার ভাগ্যে মারধর হামেশাই হয়। লোকজন ক্ষেপে ওঠে, আধমরা করে দেয়। একবার ভাবে না আমরা নিমিত্ত মাত্র, শুধু নির্দেশ জারি করেই খালাস। বুঝতে পারলাম এ গায়ে ঠাঁই হবে না। ভেবেছিলাম রাতটা কোথাও বিশ্রাম করে ভোর ভোর রওনা হব, কিন্তু তা হবার নয়। একেবারে গায়ের মুখে যে দোকানটা দেখেছিলাম সেখানে এসে দাঁড়ালাম। খাওয়ার জিনিস কিছু পাওয়া যাবে? দোকানে নড়ে চড়ে সোজা হয়ে বসল। কি চাই বলুন না কর্তা? চেয়ে দেখলাম দুটো ধামা পাশাপাশি সাজানো। গোটা কয়েক জার আছে, তবে সবটাই খালি। দোকানি আবার বলল, মুড়ি আছে, পাটালি আছে। আর কিছু, দুধ কিংবা কলা? আজ্ঞে না, ওসব এখানে পাবেন না। নিরুপায় মুড়ি আর পাটালি নিয়েই কাঠের বেঞ্চির উপর বসে পড়লাম। দু এক গাল মুখে দিয়েই বুঝতে পারলাম মুড়িগুলো অন্তত এক সপ্তাহের বাসি। আর পাটালি যে এত তেতো হয় কি করে, অনেক ভেবেও কুল কিনারা পেলাম না। খাওয়া শেষ করে জল খেয়ে পয়সা দেবার মুখে জিজ্ঞাসা করলাম, এখানে রাতটা কাটাবার জায়গা হবে? এ দোকান ঘরের এক পাশে হাত পা মোড়ে পড়ে থাকবো। কোনো উত্তর নেই দেখে মুখটা তুলেই শঙ্কিত হলাম। দোকানি এক দৃষ্টে আমার বুকের ওপর আটকানো পেতলের চাকতির দিকে দেখছে, যেটার উপর কোর্টের নাম খোদাই করা। আড়াআড়ি তাড়াতাড়ি পয়সা কটা দোকানি হাত থেকে কেড়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, না মশাই, থাকার জায়গা টায়গা হবে না। ছেলে পুলে পরিবার নিয়ে থাকি, এখানে আপনি শোবেন কোথায়? সন্ধ্যা হয়ে এলো, তাহলে এখন যাই কোথায়? এই বেলায় স্টেশনের দিকে রওনা হয়ে পড়ুন। কতটার পথ? কলকাতা যাবার শেষ গাড়ি 10:32-এ। সেটা অনায়াসেই পেয়ে যাবেন। আমাকে আর কিছু বলবার অবসর না দিয়ে দোকানি ঝাঁপ বন্ধ করতে শুরু করলো, যাতে দোকানের সামনে থেকে অন্তত সরে যেতে বাধ্য হই। বুঝতে পারলাম
এ গায়ে আশ্রয়ের কোনো আশা নেই। বুকের চাকতিটাই আমার কাল। কোর্টের পেয়াদাকে এরা সমনের সামিল বলে মনে করে। ঠিক করলাম স্টেশনেই চলে যাব। সত্যিই তো, কতটা আর পথ? যেতে 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা লাগলেও হাতে অনেকটা সময় থাকবে। লাঠিটা বাগিয়ে নিয়ে হাঁটতে আরম্ভ করলাম। চাকতিটা খুলে নিয়ে পকেটের মধ্যে রেখে দিলাম। চারদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে, গাছপালার জন্য আরো ঝুপসি ঠেকছে। যাবার সময় যে পথ মসৃণ সরল মনে হয়েছিল, আধো অন্ধকারে সেই পথেই বারবার হোঁচট খেতে লাগলাম। একটু পরেই অন্ধকার ঘন হলো। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ, চাঁদের দেখা নেই, তারাও নেই। ঝোপের ফাঁক থেকে শিয়াল ডেকে উঠল, হুক্কা হুয়া হুক্কা হুয়া। শক্ত হাতে লাঠিটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। শিয়ালকে ভয় নেই, শিয়াল জ্যান্ত মানুষের কাছে ঘেঁষে না। কিন্তু জঙ্গলে আর কোনো জন্তু নেই তো, হিংস্র কোনো জানোয়ার? প্রায় ঘন্টাখানেক চলার পর খেয়াল হলো এতক্ষণে খালের পাড়ে পৌঁছানো উচিত ছিল, বাঁশের সেতুর কাছে বরাবর। দুটো হাত আড়াআড়ি ভাবে চোখের উপর রেখে চারদিকে নিরীক্ষণ করে দেখলাম এখনো অন্ধকার সূচিভেদ্য হয়ে ওঠেনি। অনেকক্ষণ চেয়ে থাকলে আবছা দেখা যায় চারদিকে গাছের জটলা। অল্প অল্প বাতাস শুরু হয়েছে, সেই বাতাসে গাছের পাতাগুলো শিরশির করে কাঁপছে। আর কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই পথ হারিয়েছি। সম্ভবত জঙ্গলের মধ্যে একাধিক পায়ে চলা পথ আছে। একটা পথের বদলে আর একটা পথ ধরে হাঁটতে আরম্ভ করেছি। এখন উপায়? লাঠিটা ঠুকে চিৎকার করে করলাম, কে আছো? আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে সাহায্য করো। 1 বার, 2 বার, 3 বার। চিৎকারে কোনো ফল হলো না। শুধু গাছের ডালে বিশ্রামরত কাকের দল কাকা শব্দ করে ছটপট করতে করতে উড়ে গেল। কিন্তু এইভাবে দাঁড়িয়ে থাকলে সমস্যার সমাধান হবে না। যে কোনো রকমেই হোক এই জঙ্গল থেকে বেরিয়ে পড়তেই হবে, নইলে রাত বাড়বে। জায়গাটা মোটেই নিরাপদ নয়। সোজা রাস্তা ধরে এগোতে লাগলাম। গাছপালার যেন আর শেষ নেই। যত এগোই জঙ্গল যেন তত দুর্ভেদ্য বলে মনে হয়। পায়ের পাশ দিয়ে সরসর করে সরীসৃপ গতিতে যেসব প্রাণী চলাফেরা করছে, তাদের কথা ভেবে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বেশ কিছুক্ষণ চলার পর মনে হলো জঙ্গল যেন একটু ফিকে হয়ে এসেছে। চারদিকে বিস্তীর্ণ জলাভূমি, অন্ধকারে জোড়া জোড়া জ্বলন্ত চোখ ঘোরাফেরা করছে। বুঝলাম সে চোখের মালিক শিয়ালের দল। জঙ্গল পার হয়ে এসে মনে একটু সাহস হলো। ভালো করে চেয়ে চেয়ে দেখলাম কোথাও যদি আলোর বিন্দু চোখে পড়ে, গ্রামের নিশানা। হঠাৎ পিছন থেকে বিকট শব্দ এলো, বলো হরি, হরি বলো। সে শব্দে বুকের রক্ত যেন হিম হয়ে গেল। তবু এই ভেবে মনে আশ্বাস পেলাম, নির্জন প্রান্তরে আমি একা নই, আরো লোক আছে। এদের জিজ্ঞাসা করলেই পথের নির্দেশ পাওয়া যাবে। হরিধ্বনি আরো কাছে আসতেই আমি পথ ছেড়ে সরে দাঁড়ালাম। সেটাই নিয়ম, অনন্ত পথের যাত্রীকে পথ দেওয়া উচিত। লাঠিতে ভর দিয়ে একপাশে দাঁড়িয়ে রইলাম।
অন্ধকারে জ্বলন্ত একটা মশাল এগিয়ে আসছে। একটু পরেই সব বাহিরা সামনে এলো। শুধু 4 জন খাটিয়া বয়ে নিয়ে চলেছে। সামনের ডান দিকের লোকটার হাতে মশাল, আর কোনো লোক নেই। শুনুন, কাতর কণ্ঠে অনুরোধ করলাম। বাহকরা থামল না, শুধু চলার গতি একটু মৃদু করল, আর 4 জনেই আমার দিকে দৃষ্টি ফেরালো। সঙ্গে সঙ্গেই আমার মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। আমি ভীরু, এমন অপবাদ কেউ দিতে পারবে না, কিন্তু আমার মনে হলো স্রোত মুষ্টি থেকে লাঠিটা খসে মাটিতে পড়ে যাবে। সমস্ত শরীর অজানা একটা আতঙ্কে শিউরে উঠল। 4 জন লোকেরই ঠিক একই রকম চেহারা, এক ধরনের অবিন্যস্ত চুল, রক্তিম চোখ, এমনকি মুখের বসন্তের দাগ পর্যন্ত। আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বাহকরা পাশ কাটিয়ে এগিয়ে গেল। শুধু যদি দুজনের চেহারার মধ্যে এই ধরনের সাদৃশ্য থাকত, তাহলে ভাবতাম তারা হয়তো যমজ ভাই, কিন্তু এরকম 4 জনের অভিন্ন চেহারা হলো কি করে? মনের মধ্যে অলৌকিক যে প্রসঙ্গ উঁকি দিচ্ছিল, নিজেকে ধমক দিয়ে তার পথ বন্ধ করার চেষ্টা করলাম। আবার চোখের ভুল। মনের মধ্যে ভয়টা বাসা বেঁধেই ছিল। মশালের আলোয় ক্ষণেকের দেখায় নিশ্চয় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। নিজেকে সাহস দেবার জন্য চিৎকার করে গান গাইতে শুরু করলাম। বেসুরো, বেতালা, কিন্তু পর মুহূর্তেই বলো হরি বলো, বলো হরি, এর বিকট স্বধ্বনিতে চমকে থেমে গেলাম। মনে হলো শব্দটা যেন আমার পাশ থেকে উঠছে, অথচ সব বাহকের দল ততক্ষণে অনেক এগিয়ে গেছে। তাদের চিৎকার এত কাছে শ্রুতিগোচর হবার কথা নয়। মনের মধ্যে একটু অস্বস্তি শুরু হলো, কিন্তু এভাবে চুপচাপ পথের পাশে দাঁড়িয়ে থাকলে বিপদ বাড়বে। তাই জোরে জোরে পা ফেলে এগিয়ে চললাম। লক্ষ্য করিনি আকাশ কখন কালো মেঘে ছেয়ে গেছে। ছুরির ফলার মতো বিদ্যুতের শানিত স্ফুরণ, দমকা হাওয়া উঠল। হাওয়ার এমন বেগ যে এগোনো দুষ্কর হয়ে পড়ল। আবার সেই চিৎকার, এবারে যেন একেবারে কানের পাশে, বলো হরি, হরি বলো। চিন্তা করে লাভ নেই। চিন্তা করে এ ব্যাপারে জট ছড়ানো যাবে না। রহস্য যাই হোক, যেভাবেই হোক, আমাকে প্রাণে বাঁচতেই হবে। কোনো রকমে একটা লোকালয়ে গিয়ে পৌঁছতে হবে। বড় বড় বৃষ্টির ফলা সারা গায়ে হুল ফোটাতে শুরু করলো। ছুটতে আরম্ভ করলাম, লাঠিটা বগলে চেপে। জানি না, বোধহয় 1/2 মাইলেরও বেশি এক টানা দৌড়েছি, হিসাব রাখিনি। হঠাৎ আর একবার বিদ্যুৎ চমকাতেই দেখলাম পথের পাশেই একটা চালা ঘর। মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালাম। বিপদ তারণ তুমি আছো, দুর্বলের ত্রাণকর্তা। ছুটে গিয়ে চালা ঘরে আশ্রয় নিলাম। মনে মনে ভাবলাম, অন্তত প্রাকৃতিক দুর্যোগ থেকে শরীরটা বাঁচবে। এমন হতে পারে চালা ঘরে কোনো লোকের সাক্ষাৎ মিলবে, রাতের নির্ভর। অন্ধকারটা চোখে একটু সহ্য হতে বুঝলাম চালা ঘর নয়, শুধু চালা। 3 দিক আচ্ছাদিত, এক দিক খোলা। বোধহয় রোদের তাপ কিংবা বৃষ্টির প্রকোপ থেকে পথচারীকে বাঁচাবার জন্যেই এটি তৈরি হয়েছিল। আস্তে আস্তে এগোতে গিয়েই থেমে গেলাম। কড়কড় করাত প্রচণ্ড শব্দে বজ্রপাত হলো।
তার আগেই বিদ্যুতের আলোয় চারিদিকে উদ্ভাসিত হয়ে গেল। সেই আলোতেই দেখলাম এবার আরো স্পষ্ট, আরো নিকটে। সবটি সামনে রেখে চারজন পাশে দাঁড়িয়ে আছে, সারি দিয়ে, হুবহু এক চেহারা। এমনকি অসংস্কৃত দাড়ি, গোফের মাত্রা পর্যন্ত। দুহাতে চোখ দুটো রগড়ে নিলাম। এও কি সম্ভব? সব আর চারজন বাহকের আকৃতিতে কোনো তফাৎ নেই। বুকের স্পন্দন দ্রুততর হলো। লাঠিটা আঁকড়ে ধরার শক্তিও যেন ক্রমে লোপ পেয়ে গেছে। তারপর যা ঘটল তা অবর্ণনীয়। সব চোখ খুলল, রক্তিম দুটি চোখ। প্রথমে দুটো ঠোঁট কেঁপে কেঁপে উঠল, তারপর ক্ষণক্ষণে গলায় ভেসে উঠল। একটু উঠে বসবার মতো করে বলল, ঠিকই ভেবেছ, আমরা পাঁচজন একই লোক, কোনো তফাৎ নেই। বসন্ত রোগে মারা গিয়েছিলাম বলেই প্রতিবেশীরা ভয় পেয়ে পোড়াতে এলো না। দেহের সৎগতি হবে না, তাই নিজের দেহ থেকে চারজন বাহক সৃষ্টি করলাম। তারাই বয়ে নিয়ে এলো শ্মশানে। কেমন বুদ্ধি বার করলাম বলো তো? হো 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 হো। তারপর আমার কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান হলো, দেখলাম পথের এক পাশে কর্দম আত্মদেহ পড়ে আছি, পরনের পোশাক ছিন্ন ভিন্ন। জেলেরা আমার মুখে চোখে জল দিচ্ছে, বাতাস করছে। একটু সুস্থ বোধ করে বলে উঠলাম, চারদিকে চেয়ে চেয়ে দেখলাম চালা ঘর আছে, কিন্তু শূন্য। রাতের বিভীষিকা কোথাও নেই। আস্তে আস্তে বললাম, লোচনপুর স্টেশন এখান থেকে কত দূর? লোচনপুর এখান থেকে পাক্কা 10 মাইল, একেবারে উল্টো দিকে। এই জায়গার নাম কি? এটাকে বলে 5 মুন্ডির আসর। 5 মুন্ডির আসর? চমকে উঠলাম। হ্যাঁ গো কর্তা, এক রকমের 5 জন তেনাদের দেখা যায়, পথ ভুলিয়েই লোককে এখানে নিয়ে আসে, তারপর সাবার করে দেয়। তুমি বামুন বলে বোধহয় বেঁচে গেছো। ছেঁড়া পরিচ্ছদের ফাঁক দিয়ে পেতলটা দেখা যাচ্ছিল। এ কাহিনী অনেককে বলেছি, কেউ বিশ্বাস করেছে, কেউ করেনি। কিন্তু যারা বিশ্বাস করেনি, তারা রাতের বেলা পুবাই গা থেকে পশ্চিম মুখ রাস্তা ধরে 5 মুন্ডির আসরের দিকে কেউ আসতে রাজি হয়নি। আমাকে যদি কেউ 1 থলি আকবরী মোহর দেয়, তবু আমি ও পথে আর জীবনে যাব না। গল্পটি শেষ হলো। গা শিউরে ওঠাই গল্প। নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। কি ধরনের গল্প শুনতে চান, পছন্দ আপনাদের জানাতে পারেন। ভালো থাকুন সবাই।